ইসরায়েলে ব্যাপক হামলা হাউসিদের। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরায়েলি এবং মার্কিন লক্ষ্যবস্তুতে একের পর এক অভিযান চালিয়েছে এবং এসব হামলার দায় স্বীকার করেছে। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো ফিলিস্তিনি 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায়। এছাড়া ইয়েমেনি বাহিনী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত আল কুদসের দক্ষিণে একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। জুলফিকার ক্ষেপণাস্ত্র রাডার ফাঁকি দিতে সক্ষম এবং উচ্চমাত্রায় ম্যানুভার করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটারেরও বেশি। সারি উল্লেখ করেন, প্রতিরোধমূলক এসব হামলা সফল এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে। এদিকে ইয়েমেনের নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং ড্রোন ইউনিট মার্কিন নৌবাহিনীর ইউএসএস হ্যারি এস্ট্রোমার বিমান বাহিনী যুদ্ধজাহাজের বিরুদ্ধে বহুমুখী অভিযান চালিয়েছে। সারি জানান, এ হামলায় বহু সংখ্যক কামিকাজে ড্রোনের পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে একটি বড় বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পাওয়ার পর এই হামলা চালানো হয়েছে। সূত্র পাস টুডে। নেতানিয়াহুর ক্যান্সার এবং ইয়েমেনিরা 13তম মার্কিন ড্রোন ধ্বংস করল। আমেরিকায় প্রচালিত জনমত জরিপের ফলে দেখা গেছে ফিলিস্তিনের প্রতি সে দেশের জেনারেল জেডের ব্যাপক সমর্থন রয়েছে। ইয়েমেনে 13তম মার্কিন ড্রোন প্রভাবিত করা ফিলিস্তিনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের জেট প্রজন্মের সর্বাধিক সমর্থক। নেতানিয়াহুর ক্যান্সার দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় 167 জনের মৃত্যু এবং বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা বিষয়ে সতর্কতা সম্পর্কে আজকের পাস টুডের এই প্রতিবেদনে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হবে। ইয়েমেনের 13তম মার্কিন ড্রোন প্রভাবিত। আল আলম টিভি চ্যানেল জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আল বায়দার প্রদেশের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে প্রভাবিত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, গাজার সমর্থনে ইয়েমেনিদের ফাত্তা মওয়াদের যুদ্ধ এবং পবিত্র জিহাদ শুরুর পর ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এ নিয়ে 13তম মার্কিন ড্রোন গুলি করে প্রভাবিত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় বেনিয়ামিন নেতানিয়াহু ক্যান্সারে আক্রান্ত। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় ঘোষণা করেছে যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রোটেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং তার অস্ত্রোপচার করা হবে। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে ইহুদিবাদীদের ব্যাপক বিক্ষোভ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অকার্যকর মন্ত্রিসভার প্রতিবাদে ইহুদিবাদীরা আবারও বিক্ষোভ প্রদর্শন করেছে। আল আলম টিভি চ্যানেল জানিয়েছে, ইসরায়েলের পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয় এবং কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গাজা থেকে রকেট হামলা ও বিস্তৃত ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে গাজা উপত্যকা থেকে অধিকৃত অঞ্চল এবং জেরুজালেমের দক্ষিণ দিকে 2টি রকেট ছোড়া হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের এই রকেট হামলা এবং অধিকৃত জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনার পর সংবাদ সূত্রে জানা গেছে, গাজা উপত্যকার উত্তর দিক থেকে এ ধরনের রকেট নিক্ষেপ ইসরায়েলি সেনাবাহিনীর হতবাক হয়ে গেছে। কারণ এ থেকে বোঝা যায় ইসরায়েল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখনও টিকে আছে। পাকিস্তানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চাইছে বাংলাদেশ। বাংলাদেশের পট পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি। অন্যতম প্রতিবেশী ভারতের সাথে উত্তেজনা বেড়েছে বাংলাদেশের। এমন অবস্থায় পাকিস্তানের কাছ থেকে 400 কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেতে চাইছে বাংলাদেশ। এক প্রতিবেদনের বরাতে এমনই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম মনি কন্ট্রোল। প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি দাবি করেছে, স্বল্প পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে বলে জানা গেছে। তবে এটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তা সমস্যা সৃষ্টি করতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ ইউনিট এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায়। এই ক্ষেপণাস্ত্রগুলোর স্বল্প পরিসর ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে। IDRW তাদের রিপোর্টে উল্লেখ করেছে, পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে, যা সমগ্র দক্ষিণ এশিয়ায় সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতব-2 বা আবদালির ওজন 1750 কেজি। এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রোপেল্যান্ট ইঞ্জিন ব্যবহার করা থাকে। উল্লেখ্য, পাকিস্তানের কাছে বর্তমানে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে আবদালি ফাত্তা 2, গজনবী হাতব 3, শাহিন 1A হাতব 4 এবং স্বল্প পাল্লার ট্রাইক সক্ষমতা সহ নাসর হাতব 9, মাঝারি পাল্লার ঘৌরি হাতব 5 এবং শাহিন 2 হাতব 6।
ইসরায়েলি আগ্রাসনে গাজায় জনসংখ্যা কমছে 6%, জানিয়েছে ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো। ইসরায়েলের সামরিক আগ্রাসন ও গণহত্যার ফলে গাজার জনসংখ্যা প্রায় 6% কমে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো PCBS। প্রতিবেদনে চলমান হত্যাযজ্ঞ এবং বস্তুযুদ্ধটিকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। খবর আল জাজিরার। PCBS এর তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের হামলার শুরুর পর থেকে এ পর্যন্ত 45,541 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে প্রায় 1 লাখ ফিলিস্তিনি গাজা উপত্যকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, যা 7 অক্টোবর পূর্ব গাজার মোট জনসংখ্যার প্রায় 6%। ইসরায়েলের সামরিক আগ্রাসন 451তম দিনে গড়িয়েছে। এদিনও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 27 জন ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45,541 জনে। মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 27 জন নিহত এবং আরও 99 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে থাকা বহু মানুষ এখনও উদ্ধারকারীদের নাগালের বাইরে। এছাড়া হামলায় এখন পর্যন্ত 1,08,338 জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে এখনও 13,000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে মন্ত্রণালয়টি জানিয়েছে। গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একাধিক প্রস্তাব পাশ করলেও ইসরায়েল তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। অবরুদ্ধ গাজায় এ হামলা ফিলিস্তিনিদের মানবিক সংকটকে আরও গভীর করেছে।